বাবা মারা গেছে, ছাত্রদলের সভাপতি রাজীব, তখন বাবা মারা গেছে। ওর বাবার কবর দেবে সম্ভবত পিরোজপুরে। ও যাইতে পারতেছে না। ও একটা ফেসবুক স্ট্যাটাস দিছিল, যতটুকু আমার মনে হয় ওই স্ট্যাটাসে হাসির বন্যা বয়ে গেছিল আওয়ামী লীগের। ঠিক দেখেন, 10 বছরও পার হয় নাই, কিন্তু রাজীবের বাবা মারা যাওয়া 10 বছর পার হয় নাই। গত পরশুদিন সাদ্দামের বাবা মারা গেল। তখন আমরা দেখলাম যে কিছু বুদ্ধিজীবী কান্নাকাটি শুরু করলো। তো এরা আসলে রিভেঞ্জ অফ নেচারের যে একটা ব্যাপার আছে, এটা ওরা বিলিভ করে না। স্টিল নাও দেখেন যে 16টা বছর আমরা যারা কথা বলছি, সেটা হচ্ছে আমি একা না, আপনারা যারা ছিলেন সবাই মিলে আমরা কি চাইছিলাম? আমরা তো সামান্য একটু কথা বলার স্বাধীনতা চেয়েছিলাম। এখন কথা বলার স্বাধীনতায় কি জিনিস, এইটা এখন যারা কথা বলতেছে এরা বুঝবে না, কারণ এরা ওই সময়টায় নির্যাতকের ভূমিকায় ছিল। যদি আপনারা পোস্টের ফেসবুক পেজ নিয়মিত ফলো করে থাকেন, তাহলে শোয়েব মাহমুদের সাথে আপনাদের পরিচয় আছে। তবে ওনার সম্পর্কে কথা বলার জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে 2023-এর বইমেলা। 2023 সালের বইমেলার শেষ দিন 28শে ফেব্রুয়ারি মেলা শেষ হয়ে গেছে। বইমেলা প্রাঙ্গণে একজন কবি উন্মুক্ত স্বরে একটা কবিতা আবৃত্তি করছেন, প্যাথোলজিক্যাল লায়ার। মুহূর্তের মধ্যে সেই কবিতার একটা ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল, মিলিয়ন মিলিয়ন ভিউ। সেইটা কপি করে আরো অনেকজন ফেসবুকে পোস্ট করতে থাকলো। তার থেকেও ভয়ঙ্কর বিষয়, সেই সময় সরকার এই কবিতাটা পোস্ট হওয়ার পরের দিন সকাল থেকেই যেই সব আইডি থেকে এই কবিতাটা পোস্ট হচ্ছিল, সেই আইডিগুলো অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। সেই আইডিগুলোর পিছনের লোকদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মূল যেই কবিতাটা পাঠ করতেছিলেন, যে রেকর্ড করতেছিলেন, সেই রেকর্ডারকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন একটা ত্রাসের পরিস্থিতি ছিল গত 1 দশককাল সময়। আমরা বলতেছি শেখ হাসিনার ফ্যাসিজমের কাল। সেই কালে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কবি বাংলাদেশে শক্তিশালীভাবে শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি শোয়েব মাহমুদ। আজকে আমাদের সাথে পোস্টে আছেন শোয়েব ভাই। শোয়েব ভাই, স্বাগত জানাই। থ্যাংক ইউ আরিফ ভাই। কি অবস্থা, আপনি কেমন আছেন? আছি ভাই, খুবই ভালো আছি। আপনার সাথে মূলত আলাপ শুরু করব সেই সময়টা নিয়ে, যেই সময়টার কথা আমরা ভুলে যেতে চাই কিন্তু ভুলে যেতে পারি না। সেই যে একটা কাল গেল, এই যে আমাদের অনেক বন্ধুদেরকে আমরা দেখলাম গ্রেফতার হইতে, অনেককে এমনকি কারাবাসে নিহত হইতে হইল। কি অভিজ্ঞতা, কেমন দেখলেন? আসলে আমি একটু বর্তমান থেকে ব্যাকে যাই আর কি। 5ই আগস্টের পর আপনি দেখবেন যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, রাস্তাঘাট কিংবা ধরেন সোশ্যাল ইন্টারেকশনের যে জায়গাগুলো আছে, সবগুলোয় এক ধরনের ধস নামছে। এটা হচ্ছে ট্রমা। তাহলে আপনি ওইটা দিয়ে হিসাব করতে পারবেন যে বিগত 16টা বছর আমরা একটা সাইকোলজিক্যাল, ফিনান্সিয়াল এবং সকল দিকের ট্রমার মধ্যে ছিলাম, একটা নির্যাতনের মধ্যে ছিলাম। নির্যাতন থেকে মুক্ত হওয়ার পর আমরা জানতাম না আমাদের কী অ্যাটিটিউড করতে হবে। ওই ট্রমাটা আমরা স্টিল না বহন করে নিয়ে যাচ্ছি। এখন আমার মাঝে মধ্যে হাসি আসে কোথায়, ধরেন আমাদেরই পরিচিত যারা আওয়ামী লীগ করতো আর কি, বা ওই রেজিমের সহকারী হিসেবে ছিল, তারা যখন এখন বাক স্বাধীনতা নিয়ে কথা বলতেছে, তখন আমার চোখের সামনে ভাসতেছে ধরেন মোস্তাক ভাইয়ের ছবিটা। আমার তখন চোখের সামনে ভাসতেছে কিশোর ভাইয়ের ছবিটা। কিংবা ধরেন বাবা মারা গেছে, ছাত্রদলের সভাপতি রাজীব, তখন বাবা মারা গেছে। ওর বাবার কবর দেবে সম্ভবত পিরোজপুরে। ও যাইতে পারতেছে না। ও একটা ফেসবুক স্ট্যাটাস দিছিল, যতটুকু আমার মনে হয় ওই স্ট্যাটাসে হাসির বন্যা বয়ে গেছিল আওয়ামী লীগের। ঠিক দেখেন, 10 বছরও পার হয় নাই, কিন্তু রাজীবের বাবা মারা যাওয়া 10 বছর পার হয় নাই। গত পরশুদিন সাদ্দামের বাবা মারা গেল। তখন আমরা দেখলাম যে কিছু বুদ্ধিজীবী কান্নাকাটি শুরু করলো। তো এরা আসলে রিভেঞ্জ অফ নেচারের যে একটা ব্যাপার আছে, এটা ওরা বিলিভ করে না। স্টিল নাও দেখেন যে 16টা বছর আমরা যারা কথা বলছি, সেটা হচ্ছে আমি একা না, আপনারা যারা ছিলেন সবাই মিলে আমরা কি চাইছিলাম? আমরা তো সামান্য একটু কথা বলার স্বাধীনতা চেয়েছিলাম। এখন কথা বলার স্বাধীনতায় কি জিনিস, এইটা এখন যারা কথা বলতেছে
এরা বুঝবে না, কারণ এরা ওই সময়টায় নির্যাতকের ভূমিকায় ছিল। আপনি কোনো একটা কবিতা লিখলে অটোমেটিক, এটা আমি লিখি, এটা ধরেন রাকিবুল হায়দার লিখুক, এটা ধরেন হিমেল হাসান বৈরাগী লিখুক, অটোমেটিক্যালি কোনো না কোনো ফোন পাইছেই তারা। ইভেন ধরুন আমি আরেকটা বলি, যে আমরা তো আপনাদের শুরু করলাম 2023-এর বইমেলা দিয়ে, 2016-র বইমেলা। 16-র বইমেলার প্রথম দিন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন অ্যাজ ইউজুয়াল। 6টা বাজে গেছে, প্রধানমন্ত্রী আসতেছেন না, এরকম একটা ঝামেলা। তো তখন আমি, রাকিব ভাই, শামীম আহমেদ জিতু ভাই, কবির কল্লোল, মাহাদি আনাম ছিলেন। আমরা আলাপ করতে করতে আমি ফেসবুকে একটা 4 লাইন বা 5 লাইনের কবিতা পোস্ট করছিলাম। জাদিদ ভাই ছিল, জাদিদ ভাই হচ্ছে আপনার মডারেটর, ব্লগের মডারেটর জাদিদ ভাইও ছিল। তো কবিতাটা ছিল এরকম যে, আমি এমন একটা বইমেলা চাই যে এই বইমেলা উদ্বোধন করবেন একজন কবি, কোনো রাষ্ট্রপ্রধান না, যার পেছন পেছন পঙ্গপালের মতো রাজনৈতিক কর্মী না, কবিতা বা গল্পের পাঠকরা প্রবেশ করবেন। এতটুকু লাইন লেখার জন্য জাদিদ ভাই, রাকিব ভাই, শামীম ভাইয়ের মোবাইলে অজস্র ফোন আসা শুরু করছে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগ, তখন আমাদের স্টল ছিল, আমাদের বই ছিল ঘাসফুলি স্টল থেকে ঘুরে আসছে। তো এখন আপনি সুচিন্তা করেন যে আমরা একটা 4 লাইনের কবিতার জন্য বইমেলা স্টলে গেছে লোকজন খুঁজতে। মোস্তাক ভাইরে গ্রেপ্তার করা হয়েছে, কিশোর ভাইরে গ্রেপ্তার করেছে, মোস্তাকে মারাই গেছে। এখন আমরা যখন এগুলো নিয়ে কথা বলতেছি, তখন আমার মাঝে মধ্যে মনে হয় যে আচ্ছা, আমরা যে 16টা বছর পার করে আসছি, ওই দিনগুলোর ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ে কিছু কাজ করা দরকার। আসলে ওরা যে বলতেছে যে আমরা বাক স্বাধীনতার ভিতরে ছিলাম, ইভেন আমাকে এখনো কোশ্চেন শুনতে হয় যে কেন 2016-তে আমাকে গ্রেপ্তার করা হয়নি, কিংবা প্যাথোলজিক্যাল লায়ার পারব আমাকে কেন গ্রেপ্তার করা হয়নি। কারণ নাকি হচ্ছে ওই রেজিম কবিদের প্রতি সহানুভূতিশীল ছিল, হ্যাঁ, বাক স্বাধীনতা ছিল। তো তখন আমার মধ্যে হাসি আসে, আর কিছু না। মানে একটা অ্যাবসার্ড সময় পার করছি 16 বছর। সিনেমায় কিছু দেখাইতে পারতেছে না, নাটকে কিছু দেখাইতে পারতেছে না, গানের মধ্যে ধরেন ওই জেমসের গান আমার সোনার বাংলা ঢাকা কলেজের ছেলেপেলে গাইতেছে, সেইটা প্রোগ্রামে প্রিন্সিপাল ঢুইকা প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে, গান বন্ধ করে দিচ্ছে। নরসিংদীতে ধরেন শহীদ জিয়া স্মৃতি সংসদ 21-এর ফেরি করতেছে নরসিংদী রায়পুরে, সেই ওই প্রভাত ফেরির মধ্যে আক্রমণ করছে। তো এখন এই জন্য বললাম কি, ডিজিটাল ফুটপ্রিন্টগুলো কেন দরকার, আজকের জন্য দরকার না আরিফ ভাই। সেটা হচ্ছে একটা মজার জিনিস আছে যে গতকালকে ছিল শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোকজন পোস্ট করতেছিল রাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে শেখ হাসিনা দেশে আসছিলেন। তো আমি তাদের কাছে যখন রেফারেন্স চাইলাম, তারা আমার রেফারেন্সে দিচ্ছে ওই রাউজানের যে এমপি আওয়ামী লীগের ছেলে একরাম সাহেব, উনি 2018 সালে একটা ফেসবুক পোস্ট করছিল, ওইটার রেফারেন্স আমারে দিতেছে। তো এটা কেন বললাম যে আওয়ামী লীগ বিলিভ করে না। আওয়ামী লীগ জানে যে একটা মিথ্যা কথা 7 বার বলে সে সত্যি হয়ে যায়, গোয়েবলসের তথ্য, এই সূত্র অনুযায়ী। এই ডিজিটাল ফুটপ্রিন্টগুলো যদি কোথাও আর্কাইভ করা না থাকে গত 16 বছরের, যদি কখনো আওয়ামী লীগ সুযোগ পায়, এইগুলো হারায় যাবে, টোটালি হারায় যাবে। অলরেডি দেখেন যে অগাস্টের 5-এর পরে এতগুলো মানুষ মারা গেল, 16 বছর এত গুম খুন হইল, এটা নিয়ে কোনো আলাপ নেই। আলাপ হচ্ছে কি 3000 পুলিশ মারা গেছে, 3000 পুলিশ মারা গেছে। তো এই যে ন্যারেটিভ বিল্ড আপ, এই ন্যারেটিভ বিল্ড আপের ক্ষমতা কিন্তু আফসোসের সাথে বলতে হলে আওয়ামী লীগ আর কিছু না করতে পারলে ন্যারেটিভ বিল্ড আপ করতে পারে, প্রচন্ড ভালো পারে। এটা আপনি আমার থেকে ভালো জানেন। এবং এই যে ওর এই যে 3000 পুলিশের বিষয়টা, আমি সবসময় আমার প্রোফাইলে যখন কেউ 3000 বলে, আমি বলি না 3000 না, 3 লাখ, 3 লাখের কম আমি মানবই না। 3 লাখ পুলিশ মারা গেছে ওখানে। এবং আমি যখন আজকে আনন্দবাজার পত্রিকার একটা রেফারেন্স দিয়ে কথা বলতেছিলাম যে 1,43,000 আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে চলে গেছে, আওয়ামী লীগ মানতেই রাজি না 1,43,000। ওদের কথা হচ্ছে ওদের সবাই দেশেই আছে। যেমন আরেকটা মজার জিনিস বলি, এটা ইরিলেভেন্ট হলে একটা মজার জিনিস, এটা হচ্ছে যে গতকাল ঢাকা মহানগর দক্ষিণ জামাতের শিবিরের সাধারণ সম্পাদক বলছে তাদের কর্মী সংখ্যা 7 কোটি। গত 15 দিন আগে আওয়ামী লীগের কুমিল্লার যে বাহার সাহেব ছিলেন, তার মেয়ে বলছে আমাদের বাংলাদেশে অলরেডি 6 কোটি কর্মী আছে। তাহলে জামাতের কর্মী 7 কোটি, আওয়ামী লীগের কর্মী 6 কোটি, বিএনপির যদি 4 কোটি থাকে তাহলে ধরেন 17 কোটি, স্বতন্ত্র আছে 4 কোটি, 21 কোটি। তাইলে ধরেন পরিসংখ্যান ব্যুরো বলতেছে আমাদের জনসংখ্যা হচ্ছে 17 কোটি 30 লাখ। তাহলে ভোটার হইতে হইলে বা কর্মী হইতে হইলে তো আপনার 16 বছর লাগে। আবার ওরা বলতেছে যে পরিসংখ্যান ব্যুরো বলতেছে আমাদের
1 থেকে 15 পর্যন্ত হচ্ছে মোট জনসংখ্যার 20% বা 30%। তাহলে আসলে আমাদের মূল জনসংখ্যাটা কত? আচ্ছা, এই প্রসঙ্গে যেটা আলাপ করতে চাচ্ছিলাম যে এই যে আওয়ামী লীগ আর জামাত, সবসময় তো আওয়ামী লীগ এমন একটা পোর্ট্রেট করতে চায় ইমেজ, যে কি আওয়ামী লীগ জামাত হচ্ছে খুবই বাইনারি দুই পজিশন, কিন্তু আমরা তো মনে হয় বিভিন্ন সময় দেখছি তাদের মধ্যে প্রেম প্রীতি ছিল। একটু আলোকপাত করেন এই বিষয়ে। এটা নিয়ে আমি আপনার সাথে তখন একটু আগে কথা হইতেছিল, একটা মজার জিনিস বলতো। আমরা তখন অনেক ছোট, তারপর ওই সময় একটা খুব জিনিস করছিল, এটা সম্ভবত এরশাদের হ্যাঁ না ভোট, তারপর হচ্ছে এরশাদের ওই ভোটের ব্যাপারটা। বেগম খালেদা জিয়া তখন সম্ভবত ওনারা লাল দিঘির ময়দানে শেখ হাসিনার একটা ছিল, লাল দিঘির ময়দানে শেখ হাসিনা বলছিলেন যে যারা জাতীয় পার্টি মানে এরশাদের সাথে স্বৈরাচারের সাথে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। তারপরের দিন আপনার এই সম্ভবত সুগন্ধা কিংবা যমুনা, যে কোনো একটা জায়গায় সকল দলের সাথে নির্বাচন বিষয়ক আলোচনা সরকার মানে স্বৈরাচার সরকার করবে। খালেদা জিয়া ওইখানে বললেন যে আমি আসলে একটা সুটকেস নিয়ে বেরিয়েছি, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র রক্ষা করা না মানে গণতন্ত্র পুনরুদ্ধার করা না যাচ্ছে আমি বাসায় ফিরব না। পরের দিন জানা গেল যে শেখ হাসিনা নির্বাচনে যাচ্ছেন। সম্ভবত ইত্তেফাক কিংবা ইনকিলাব, আমার ঠিক পত্রিকাটা মনে নেই, ওই পত্রিকার পাশাপাশি 2টা শিরোনাম ছিল, জাতীয় বেঈমান শেখ হাসিনা, আপসীন নেত্রী খালেদা জিয়া। মানে খালেদা জিয়ার আপসীন বলা হইতেছে সেটা ওই ঘটনার পরিপ্রেক্ষিতে, আপসীন নেত্রী খালেদা জিয়া। তার 3 দিন পর থেকে আমরা একটা মজার জিনিস দেখা শুরু করলাম। মানে তখন তো আমি অনেক ছোট, তো আমি তো জামাত শিবির বুঝি না। আমার মামা ছিলেন আপনার চাচা ছিলেন ছাত্রলীগের ঢাকা ইউনিভার্সিটির তখন কর্মী ছিলেন, আর মামা ছাত্রদল করতেন। তো দুইজন বাসায় আলাপ করার সময় আমি শুধু একটা জিনিস শুনতাম যে মানে বিএনপি আওয়ামী লীগ যখন কোনো পরের দিনে রাজনৈতিক কার্যক্রম করবে, জামাতের কোনো জায়গা ছিল না, স্টেক ছিল না। জামাত যেটা করতো, আওয়ামী লীগ বিএনপি ঘোষণা দেওয়ার পর যে আগামীকাল হরতাল, জামাত তখন আগামীকাল হরতাল ঘোষণা করতো। হ্যাঁ, 88, 89 ধরেন বড় দলগুলো ঘোষণার পরে জামাতের ঘোষণা আসতো। 91 নির্বাচনে খুব মজার জিনিস ছিল যে 91 নির্বাচনে মোস্ট প্রবাবলি আওয়ামী লীগ নিয়ে জরিপটা ছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে, সামহাও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। বিএনপি সম্ভবত 6টা আসন কম ছিল একক সংখ্যাগরিষ্ঠতার জন্য, 140টা ইয়েতে ছিল। জামাত হেল্প করলো, বিএনপি ক্ষমতায় আসলো। এর আগেই কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনা জামাতের বড় বড় নেতাদের সাথে দেখা সাক্ষাৎ করতেছে। বাংলাদেশে ধরেন 93 সালে আম্মার দেয়া আদালত, গণ আদালত তৈরি হইল। 95-এর দিকে আমরা দেখলাম জামাত আওয়ামী লীগ একসাথে। নিজামী সাহেবকে মোস্ট প্রবাবলি তখন ভোরের কাগজ কিংবা কোনো একটা পত্রিকার সাংবাদিক জিজ্ঞেস করছে, আমার রেফারেন্সটা মনে নেই, জিজ্ঞেস করছিল যে আপনারা আওয়ামী লীগের সাথে যুগপতভাবে আন্দোলন কেন করবেন? উনি এটা খুব মজার উত্তর দিচ্ছিল, সেটা হচ্ছে জামাত ইসলাম হচ্ছে আলু, সব তরকারিতে লাগে। হ্যাঁ, এটা কিন্তু হেডলাইন হয়েছিল তখন। হ্যাঁ, জামাত ইসলাম আলু। আমি যেটা বিলিভ করি যে আওয়ামী লীগের রাজনীতি টোটালি জামাত কেন্দ্রিক। জামাত যদি আজকে না থাকে বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগ জিরো। আবার আওয়ামী লীগ যদি না থাকে, জামাত জিরো। কারণ জামাতের নিজস্ব কোনো রাজনৈতিক ন্যারেটিভ নাই। জামাতের টোটাল রাজনীতিটাই হচ্ছে এন্টি আওয়ামী লীগ রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতির সবচেয়ে বড় স্টেকটাই হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের বড় মানে আমাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, তাহলে মুক্তিযুদ্ধ টানলে আলটিমেটলি জামাতের উপর তারা অপারেশনটা চালাতে পারতেছে। কিন্তু এদের মধ্যে আমরা সর্বাধিক রাজনৈতিক বিয়ে দেখছি জামাত আর আওয়ামী লীগ, আওয়ামী পরিবারে সারা বাংলাদেশে। আমরা ব্যবসা বাণিজ্যের যে 50-50 পার্টনারশিপ, এইটা আমরা আওয়ামী জামাতে দেখছি। আপনি জামাতের নেতাকর্মীদেরকে বিএনপিতে জয়েন করছে, জামাত যখন বিএনপির সাথে জোটেও, তখন আমরা দেখি নাই। জামাত যখন বিএনপির এগেনস্টে বিরোধী দলে, তখন আমরা পাইনি। কিন্তু গত 16 বছর অবিশ্বাস্যভাবে সত্যি ভুরুঙ্গামারির একটা ছেলে শেখ হাসিনার নিয়ে বাজে কথা বলে অ্যারেস্ট হয়েছে, কিন্তু জামাতের নেতাকর্মীরা 530 জন মাহবুবুল হক হানিফের হাত ধরে, এইটা আপনি সম্ভবত 13 নির্বাচনের আগে পাবনায় 534 জন জামাতের নেতাকর্মী মাহবুবুল হক হানিফের হাত ধরে আওয়ামী লীগে জয়েন করলো। মাহবুবুল হক হানিফের বক্তব্যটা ছিল ওনারা চেতনা পরিবর্তন করে এখন থেকে মুক্তিযুদ্ধের চেতনা গ্রহণ করলেন। আওয়ামী লীগ
যেইভাবে জামাতকে প্রশ্রয় দিচ্ছে এইভাবে জামাতকে কেউ প্রশ্রয় দেয় না। না হলে ধরেন আমরা খুব মজার জিনিস দেখতে পারতাম, 16 বছরে জামাত হয়ে যেত মুসলিম লীগ, ভ্যানিশ হয়ে যেত। আফটার 5 তারিখ আমরা দেখতাম আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে গেছে। হয় নাই? আমি খুব মজার একটা টার্ম ব্যবহার করি, স্বামী স্ত্রী জেনারেল স্টোর। জামাত আর আওয়ামী লীগ হচ্ছে স্বামী স্ত্রী জেনারেল স্টোর। আপনি সবভাবে দেখবেন যে আপনি এই যে আফটার 5 তারিখ ধানমন্ডি, আমরা যে ধানমন্ডি রেস্টুরেন্টগুলোর দিকেও তাকাই, 90% রেস্টুরেন্টের মালিকানা পরিবর্তন হয়ে আওয়ামী লীগের মালিক হয়ে গেছে এখন জামাতের মালিক। ওদের মধ্যে একটা আলাদা প্রেম আছে, মানে এই প্রেমটা আপনি শিরি ফরহাদের প্রেমের মতো, মানে এটা যুগ যুগ ধরে চলবে। আচ্ছা শোয়েব ভাই, অভ্যুত্থানের পরে বাক স্বাধীনতার পরিস্থিতি কেমন হতে পারে? বাজে বাজে মানে কি, ধরেন পরিবর্তন হয়নি, এমন না যে ডাউন করছে। আমরা যে পরিবর্তনটা আশা করছিলাম পরিবর্তন হয়নি। মানে ধরেন আগে যদি -100 থাকতো, এখন ধরেন কিছুটা উন্নতি হইলেও -10 90-তে আসছে, কিন্তু এই উন্নতিটা দৃশ্যমান না, একদমই দৃশ্যমান না। আপনি দেখবেন যে আমি গতকালকে কথাটাই বলি, জাস্ট একজন সাংবাদিক, প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের, ওনার একটা পোস্টে হাসির রিয়েক্ট দেওয়ার জন্য মৎস্য অধিদপ্তরের 3 জন কর্মকর্তাকে শোকজ লেটার পাঠানো হয়েছে। একজন উপদেষ্টার পোস্টে হাসির রিয়েক্ট দেওয়ার কারণে কুড়িগ্রামে একজন শিক্ষকের চাকরি চলে গেছে। এই ঘটনাগুলো আমরা দেখে আসছি গত আমলে। আমাদের আপনি খেয়াল করে দেখবেন যে একটা খুব ইদানিং একটা মানে কথা উঠতেছে, সেটা হচ্ছে যে প্রগতিশীল মানুষরা ভুল করছে। ইরানের টানা হচ্ছে যে ইরানের বিপ্লবের পর প্রগতিশীল ব্যক্তিরা বুঝতে পারছিল যে তারা ভুল করছে বিপ্লব করে, এই টাইপের একটা এক্সাম্পল টানা হচ্ছে। এই যে এক্সাম্পলটা আসতেছে, এটা কেন আসতেছে? কারণ আপনি খেয়াল করে দেখবেন যে 5ই অগস্টের পরে স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার যে তফাৎটা আছে, এটা আমরা ভুলে গেছি। আমরা প্রতিটা অঞ্চলে বিপ্লবের পর যে অ্যানার্কিজমটা দেখতাম, বাংলাদেশের অ্যানার্কিজমটা ডিফারেন্ট হচ্ছে। ডিফারেন্ট মানে হচ্ছে খুব অদ্ভুতভাবে এই অ্যানার্কিতে আপনি কোনো সচিবকে ঝুলে থাকতে দেখেননি। আপনি গত সরকারের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কোনো সচিব, কোনো সেনাবাহিনী কর্মকর্তা, কোনো নৌবাহিনী কর্মকর্তা, কোনো পুলিশ অফিসারকে ঝুলতে দেখেননি। আপনি দেখছেন কি একটা অংশ মাজারে ঢুকে গেছে, একটা অংশ মন্দিরে ঢুকে গেছে, একটা অংশ ফেসবুকে ধর্মের নামে যাতা বলে যাচ্ছে। এই যে 3টা অংশ, এই 3টা অংশকে আপনি যতই অভ্যুত্থান পরবর্তী অভ্যুত্থানের পক্ষে শক্তি বলেন, এর অভ্যুত্থানের পক্ষে শক্তি না, নেভার। যখন আপনি অভ্যুত্থানের পর আপনার দরকার ছিল কি, আমি এই এনার্কিতে বিলিভ করি, সেটা হচ্ছে গত রেজিমের সাথে যারা জড়িত ছিল আপনি তাদেরকে ঝুলাই ফেলেন, দুর্নীতিবাজ সকল সচিবকে বরখাস্ত করেন, খুনের সাথে জড়িত সকল পুলিশ অফিসারকে গ্রেপ্তার করেন। আপনি এটা করলেন। আপনি কি করলেন? ওদেরকে সাইড করে রাইখে, ওদেরকে সেফ প্যাসেজ দিয়ে আর্মি ক্যাম্পে 633 জনের রাইখা আপনি ঢুকলেন মন্দিরে, আপনি ঢুকলেন মাজারে, আপনি শুরু করলেন শিয়া সুন্নি কাদিয়ানি গ্যাঞ্জাম। আপনি মাজারে খারিজ করতেছেন, আপনি জারি সারি গান হইতেছে, আপনি জারি সারি গান খারিজ করতেছেন। আপনি হুট করে বলিউডের গানরে বলা শুরু করলেন কি কাওয়ালি। আপনি বলিউডের গান দিয়ে সন্ধ্যা প্রোগ্রাম নামায় বলছেন কাওয়ালি সন্ধ্যা। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে কবিতা প্রোগ্রামের সময় কবিতা পড়তে যাও, ওটা থামায় দিয়ে আপনি কাওয়ালি সন্ধ্যায় কোন ফায়া কোন গান গাইতেছেন, যেটা বলিউডের গান। অদ্ভুতভাবে আপনি ঢাকা কলেজ, সিটি কলেজের মধ্যে প্রতিদিন গ্যাঞ্জাম লাগায় রাখতেছেন। আপনি ঢাকায় 133টা মন্দির আপনি ভাঙছেন। আপনি সারা বাংলাদেশে মাজার উচ্ছেদ করছেন। আজকেও আমরা শুনলাম যে মাজার দখল হয়েছে। তো এই এনার্কিগুলো দরকার ছিল না। আমরা এই জন্য 5ই অগস্ট আসেনি, একটা বিশেষ জায়গাকে সুবিধা করে দেওয়ার জন্য 5ই অগস্ট আসেনি। 5ই অগস্টটা মূলত আসছিল, এটা ধরেন আমরা যারা কথা বলি আমরা তো স্টেক দাবি করি না। আপনার শুধু একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই যে এখানে সবচেয়ে বড় স্টেকটা জনগণের স্টেক। 2018 নিরাপদ সড়ক আন্দোলন। নিরাপদ সড়ক আন্দোলনটা বাচ্চাদের আন্দোলনটা চরমভাবে, বাচ্চারা রাস্তায় মাইর খাওয়া শুরু করলো, মানুষজন তখনও রাস্তায় নামেনি। কেন নামেনি? কারণ এই যে বিশাল একটা অংশ যারা আজকে টুপি পাঞ্জাবি পরে নিজেদেরকে দাবি করতেছে এরা ধর্মের রক্ষক বক্ষক, এরা তখন কেউ রাস্তায় নামেনি। 18-তে মধ্যবিত্ত শ্রেণী রাস্তায় নামেনি। সবচেয়ে বড় জায়গাটা ছিল সাংস্কৃতিক মনা কোনো মানুষ 18-তে রাস্তায় নামেনি।
এদেরকে আওয়ামী লীগ সামহাও ডিটাচ করে রাখতে পারছিল। এইবার তাদের রাস্তায় নামলো কেন? এইবার রাস্তায় নামছে বিকজ অফ আপনার মনে আছে না রিয়া গোপ নামে একটা মেয়ে ছিল। রিয়া গোপ একটা মধ্যবিত্ত কি চাই জানেন? মধ্যবিত্তের চেয়ে জাতি বাংলাদেশে নেই, মানে মানে পৃথিবীর মধ্যবিত্ত আর বাংলাদেশের মধ্যবিত্ত টোটালি ডিফারেন্ট। আপনি পৃথিবীর সকল আন্দোলন দেখবেন যে মধ্যবিত্ত শ্রেণী আন্দোলন লিড দিচ্ছে, আর বাংলাদেশের মধ্যবিত্ত যারা এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জাতি এবং সবচেয়ে সুবিধাবাদী জাতি। তো এই মধ্যবিত্ত রাস্তায় নামলো কেন? যখন সে দেখলো বেডরুমে তার বাচ্চাটা মারা যাচ্ছে। ধরেন 5ই অগাস্টের মানে যে ঘটনা বললে শুরু জুলাই, আমাদের মধ্যবিত্ত হচ্ছে মধ্যবিত্ত, সারা পৃথিবীর মধ্যবিত্ত এবং আমাদের মধ্যবিত্ত আপনি কখনো মিল পাবেন না। সারা পৃথিবীতে যত আন্দোলন দেখবেন আপনি, যত ধরনের সাংস্কৃতিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, যা কিছু দেখবেন যে এর মূল স্টেক হোল্ডার হচ্ছে মধ্যবিত্ত। আমাদের মধ্যবিত্ত আফটার 90s পৃথিবীর সবচেয়ে মধ্যবিত্ত হয়ে গেছে, যারা নিজের স্বার্থের বাইরে এক পা আগায় না। তাহলে 18-র আন্দোলন আর এই 24-এর আন্দোলনে মানে গুণগত তফাৎটা কোথায়? গুণগত তফাৎটা হচ্ছে 18-র আন্দোলনে সামহাউ আওয়ামী লীগ সফল হয়েছিল সাংস্কৃতিক মনা মানুষগুলো এবং মধ্যবিত্তকে এই আন্দোলন থেকে দূরে রাখতে। এই কারণে আপনি দেখবেন যে 18 ইয়েতে সড়ক আন্দোলনে হুট করে একজন নায়িকার একটা বক্তব্য নিয়ে পুরো ফেসবুক সয়লাভ করে ফেলল। 18 আন্দোলন আরেকটা মজার জিনিস ছিল যে যখন একদিকে নায়িকার ফেসবুক স্ট্যাটাসটা নিয়ে আওয়ামী লীগরা শুরু করলো ফটোকার্ড ছাপানো, ঠিক ওই মুহূর্তে একটা মিছিলের শেষ প্রান্তে জগন্নাথ কলেজে একটা ছেলে, সম্ভবত নাম রোকন, ও একটা সেলফি পোস্ট করছিল। ওরে সামহাও অমিপিএলরা শিবির বানায় ফেলল। দুইটা ফটোকার্ড দিয়ে তারা মোটামুটি সন্ধ্যা পর্যন্ত, মানে সন্ধ্যার দিকে আপনার হাজারিবাগে আমরা, আমার একটা ছোট ভাই, ওটা চিন্তা করেন, ও এফপিতে চাকরি করতো, পরে বাংলাদেশের সাথে বাধ্য হয়েছে 18 পর আন্দোলনের পর, যেই সাংবাদিককে হাজারিবাগে মারা হয়েছিল, ছাত্রলীগ মারতেছিল, হ্যাঁ, আহাদ, আমার ছোট ভাই আর কি, ওই ভিডিওটায় স্পষ্ট বোঝা যাচ্ছে আহাদ যখন মারা খাচ্ছে কেউ আগায় আসতেছে না। কেউ 24 কিন্তু ডিফারেন্ট ঘটনা ঘটছে। কেন? কারণ 24-এর 17 তারিখে নারায়ণগঞ্জ ঢাকায় মধ্যবিত্ত ঘরে বা উত্তরায় রিয়াগো, উত্তরায় সম্ভবত একটা বাচ্চা 7 মাস বয়সী একটা বাচ্চা, ওর মা যে ছিল, মা চোখে গুলি খেলেও বাচ্চাটা মারা গেল। এই যে যখন আওয়ামী পুলিশের গুলি বা আওয়ামী ছাত্রলীগের গুলি মধ্যবিত্ত রক্তাক্ত হয়ে গেল, মারা গেল। আপনি দেখেন আন্দোলন কিন্তু 16-17 তারিখে, 18 তারিখ 19 তারিখ, আমি যেটা স্টিল না বলি যে যদি 19 তারিখ শুক্রবারে ইন্টারনেটটা খোলা থাকতো, আওয়ামী লীগ গভর্নমেন্ট পতন 20 তারিখ সকালে হয়ে যায়। কারণ 19 তারিখে সারা বাংলাদেশে যা হয়েছে, আওয়ামী লীগ যা করছে, এই ফুটেজ দিয়ে আওয়ামী লীগের পতন ঘটে যেত। মধ্যবিত্ত শ্রেণী চেতনা বাংলাদেশে কখনো গড়ে ওঠে নাই। মধ্যবিত্ত যখন নিজে আক্রান্ত হয়েছে বাংলাদেশে, তখন ওরা নামায় এবং সাংস্কৃতিক কর্মীরা রাস্তায় নামায়, যেটা দাবি করতে গেলে এখন ধরেন যারা জামাত ইসলাম আছে, ইভেন ধরেন এনসিপির একটা অংশ, এরা ডিনাই করতে চায়। আমরা যেই ভুলটা দেখছি 71-এ, যে 71-এর 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরে 16 ব্রিগেড নামে একটা ব্রিগেড হুট করে বলা শুরু করলো মুক্তিযুদ্ধ আমরাই করছি। যেই ন্যারেটিভে ধরেন আওয়ামী লীগ দাবি করা শুরু করলো যে আওয়ামী লীগই একমাত্র দল যারা মুক্তিযুদ্ধ করছে, সেম হিস্ট্রি রিপিট হইতেছে এখন। তাহলে আমরা এই যে 24-এর যে জায়গাটা, এটা আমরা কোনো পরিবর্তন কি আদৌ আনতে পারছি বা আসেনি। আমার কাছে খুব খারাপ লাগে সেটা হচ্ছে ধরেন আপনি একজন ব্লগার কিংবা আপনি একজন ইউটিউবার, আপনার একটা বেশ ভালো ফ্যান ফলোয়িং আছে, আপনি কখনোই সেইটাকে আজে বাজে বক্তব্য দিয়ে সেটা কাজে লাগাইতে পারেন না। যেমন গতকালকে ইলিয়াস হোসেন, ডাক্তার তাসনোভা, ওনার একটা ছবি পোস্ট করে ওনারা বেশ্যা বলে পোস্ট করলো। আমরা অতীতে দেখছি যে ধরেন যে কোনো ভদ্রমহিলা বা যে কোনো মানুষকে নিয়ে যখন কেউ আজে বাজে কথা বলতো, তার এগেনস্টে একটা পক্ষ দাঁড়ায় যেত। আমি খুব আশা করছিলাম যে বিএনপি হয়তোবা রাজনৈতিক দল, মানে বিএনপি হয়তোবা ক্লাব থেকে রাজনৈতিক দল হইতে পারেনি। বিএনপির দরকার ছিল ইলিয়াস হোসেনের মতো কাজ হচ্ছে ইউটিউবিং করা। আওয়ামী লীগ আমলেও সে সুবিধা নিয়ে দেশ থেকে বাইরে চলে গেছে,
সে এখন দেশের বাইরে বসে বসে বাংলাদেশের মেয়েদেরকে বিভিন্নভাবে হ্যারাস করে যাচ্ছে। আমি আশা করছিলাম যে বিএনপির পক্ষ থেকে রুমিন ফারহানা কিংবা শামা ওবায়েদ ওনারা কথা বলবেন। আমি আশা করছিলাম এনসিপির পক্ষ থেকে কথা উঠবে, আজকে পর্যন্ত কথা উঠেনি। তাহলে আলটিমেটলি অমি পিয়ালরা 16 বছর যেটা করে আসছে, আমরা কি তাহলে 5ই আগস্টের পর পিনাকি আর ইলিয়াসকে অমি পিয়ালের জায়গায় দেখতে পাচ্ছি? মানে আপনি নিরাপদ কোথায়? আপনি 16 বছরও নিরাপদ ছিলেন না, 5ই আগস্টের পরেও কি আপনি নিরাপদ? 16 বছর আমরা কোনো কথা বললে আমাদের মা বোন নিয়ে কথা বলছে আওয়ামী লীগ, 5ই আগস্টের পর আমরা কোনো কথা বললে আমাদের মা বোন নিয়ে কথা বলতেছে জামাত। এইখানে ভাই ধরেন ওই আলাপটা ঢুকতে চাই, ধরেন হেফাজতে ইসলাম যে সমাবেশটা করলো এবং যেখানে আমাদের সকল ক্যাপ্টেন গিয়ে সমর্থন দিয়ে আসলো, বেশ্যা বলে বেশ কয়েকজন বক্তব্য দিল, ভালো বিষয় হচ্ছে হেফাজত এটা নিয়ে আবার বিবৃতি দিল পরে। কিন্তু আমার পয়েন্টটা হইতেছে এখানে যে ধরেন 11টা কমিশন হয়েছে সংস্কারের জন্য, এবং প্রত্যেকটা কমিশনেরই বিভিন্ন বিষয়ে বিভিন্ন মানুষের আপত্তি আছে। যেমন ধরেন ওই যে বলতেছে যে কি সংবিধান সংস্কার কমিশন, নদী কমিশন, 2বারের বেশি একই লোক ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি বলতেছে না, একবার রিপিট করে 2বারের পরে একবার রিপিট করে আবার যেন আসতে পারে। এরকম সব বিষয়েই তো সবার দ্বিমত আছে। সো এই যে নারী অধিকার কমিশন 433টা প্রস্তাব দিছে, তার মধ্যে 4টা প্রস্তাব নিয়ে সমস্যা। আচ্ছা, এটার আমরা পজিশন নিব কি নিব না এটা আলাদা বিষয়। এই 4টা প্রস্তাব পরিবর্তন করা যাইতে পারে, সেটা নিয়ে আলাপ করা যাইতে পারে, কিন্তু এইটা নিয়ে যে একটা সামাজিক মব তৈরি হয়েছে যে এই প্রস্তাব বুঝি সাগরে ফেলে দিতে হবে, এই সবাই বেশ্যা হয়ে গেছে। অন্য সব কমিশনের বেলায় এভাবে দেখলাম না, এইটার ক্ষেত্রে এভাবে দেখি কেন? মজার একটা জিনিস আছে, আপনি খেয়াল করবেন যে আমাদের এখন নারী পুরুষের যে রেশিওটা 52-48, বাংলাদেশের পুরুষদের মেইল ইগো ছাড়া কিছু নাই এখন, সিরিয়াসলি। সেটা আপনি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক হতে পারে, সেটা আপনি জাহাঙ্গীরনগরের একজন শিক্ষক হতে পারে, সেটা জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষক হতে পারে, কিংবা একটা রিক্সাওয়ালা। পুরুষ মানেই মেইল ইগো। এই মেইল ইগো থেকে আপনি বেরোতে পারবেন না, 1। 2 নম্বর, নারীকে হেয় করে কথা বলতে আমাদের আসলে কোনো বিনোদন নেই। আপনি যে বললেন না সামাজিক মব, আমি সামাজিক মব কথাটা মানতে ইচ্ছুক না। সমস্যাটা ধরেন এই যে লোকসংখ্যা, মানে লোক জমায়েত করে মব তৈরি করা, এরকম মব যদি ধরেন আমি আপনি তৈরি করে শুরু করি, ঢাকার মাটিতে হেফাজত দাঁড়াইতে পারবে না। কিন্তু আমরা কি চাই? সুষ্ঠু সমাধান। যেমন ধরেন এতগুলো কমিশন হইলো, কোনো কমিশন কি বাতিল হয়েছে? কোনো কমিশন বাতিল হওয়ার আন্দোলন হয়নি। শুধুমাত্র নারী সংস্কার কমিশন বাতিল হওয়ার কথা উঠবে কেন? কারণ এইখানে যেই সব টপিক নিয়ে আলোচনা হয়েছে, এই টপিকগুলো যদি সুরাহা করা হয়, বাংলাদেশের মেয়েরা আরও আগায় যাবে। যে আগায় যাওয়াটা বাংলাদেশে পিছায় থাকা পুরুষ মানুষগুলো নিতে পারবে না। বাংলাদেশে 1% পুরুষও আপনি দেখবেন না যারা নারীদেরকে নিজের সহযোদ্ধা ভাবতেছে। তারা ভাবতেছে আজকেও, মানে স্টিল আপনি দেখেন যে বাংলাদেশে কোন মেয়েগুলো জনপ্রিয় হুজুরদের কাছে, বা মানে যে মানুষগুলো মেইল ইগো নিয়ে চলাচল করে। একটা মেয়ে আছে ধরেন, সে যে মেয়েরা ঘরের কাজ করবে, খুব ভাইরাল হইলো, অভিনয় করতে চায় একটা মেয়ে, নাম ভুলে গেলাম। আজকে দেখলাম আরেকটা মেয়ে আসছে, রুহানি নাকি জানি নাম, কুমিল্লার, সে অভিনয় করতে চায়। উনিও বলতেছে মেয়েদের প্রধান কাজ হচ্ছে ঘরে রান্না করা। 4 ঘন্টা আগে ভিডিও পোস্ট হয়েছে, 1.5 মিলিয়ন ভিউ হয়ে গেছে, 4000-এর উপর শেয়ার হয়েছে। আপনি এবার শেয়ারগুলো কালেক্ট করেন যে কারা কারা শেয়ার করছে, আপনি বুঝতে পারবেন কেন হচ্ছে। যেমন ধরেন এই শুক্রবারে একটা দুর্দান্ত কাজ হয়ে গেছে মানিক মিয়া অ্যাভিনিউতে। বাংলাদেশে আমি ফেসবুকে মোটামুটি 80% মানুষ আমি দেখলাম এটার পক্ষে কথা বলতেছে, 20% মানুষ শুরু থেকে এটার এগেনস্টে। শুরু থেকেই আপনি দেখবেন যে আপনি রাস্তায় কোথাও কবিতা পড়বেন, আপনি মানুষ পাবেন না, কিন্তু সেটা নিয়ে সমালোচনা হবে, কেন কবিতা পড়তেছে, রাস্তায় জ্যাম লাগতেছে। আপনি নারীরা রাস্তায় নামছে, মানিক মিয়া অ্যাভিনিউর একটা সাইড হালকা ব্লক হয়ে গেছে, এইটা নিয়েও কথা হয়েছে যে শুক্রবারে কেন ব্লক থাকবে। এখন আমি যখন কথা বলবো শুক্রবারে, শনিবারে কেন হেফাজত প্রোগ্রাম করলো রাস্তা ব্লক করে শাহবাগে, রবিবারে পুরো ঢাকা শহরের রাস্তা ব্লক করলো কোনো হেফাজত, আপনি উত্তর দিতে পারবেন না। সমস্যাটা হচ্ছে আমাদের মানসিক গ্রোথ তৈরি হয়নি। আমাদেরকে এখনও, আপনি পুরুষ মানুষ হিসেবে আপনার মন খারাপ থাকলে আপনার ফ্যামিলি মেম্বাররা এখনও বলবে যে ছেলে মানুষের মন খারাপ করতে হয় না। আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি কখনো আমাদেরকে শিখায় নাই যে তোমার গেঞ্জিটা তুমি ধোবা,
বেসিক কাজ যেগুলো, আপনি যখন আপনার ঘরের থেকে বেসিক কাজ শিখে আসবেন, তখন আপনি রাস্তায় আন্দোলনকারী কোনো মেয়েকে বেশ্যা বলবেন না, কখনোই বলবেন না। শুরুটা আপনার পরিবার থেকে করতে হবে। আপনি আপনার মা রান্না করতেছে, আপনি আপনার মায়ের পাশে দাঁড়ায় থাকেন না। যেই ছেলে তার মা রান্না করার সময় দাঁড়ায় ছিল মায়ের পাশে, সেই ছেলে কখনো অমিপিয়াল কিংবা এই ইলিয়াসের মতো কোনো মেয়েরে বেশ্যা বলবে না, কোনো মেয়েরে বলবে না যে তোমার কয় টাকায় কিনতে পাওয়া যাবে। এই জায়গাগুলো পরিবার থেকে শুরু করতে হবে। আর আমাদের স্কুল কলেজগুলোতেও তো ধরেন কো এডুকেশন যেগুলো আছে, ওইগুলোও কি জেন্ডার ইকুইটি বাচ্চাদেরকে শেখানো হয়? হয় না ভাই। মানে আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাতে, সামাজিক ব্যবস্থাতে নারীকে এক ধরনের ট্যাবু হিসেবে গ্রহণ করা হইতেছে। একটা নারী তার এই অধিকারটা চাইতে হবে কেন? মানে আমি বইমেলার সময় একটা মেয়ের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। মেয়েটা খুব সামান্য একটা জিনিস চেয়েছে। মানে মেয়েটাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ধরেন একদিনের জন্য পৃথিবীতে কোনো পুরুষ নাই, হ্যাঁ, আপনি কি চান? মেয়েটা খুব অসহায়ের মতো বলছিল যে আমি রাত 1টার দিকে রাস্তায় হাঁটতে চাই। এটা তো একটা মেয়ে নর্মাল, এটা জিনিসটা না। তাহলে আপনি বুঝেন যে আমাদের দেশের সিচুয়েশনটা কি, যে একটা মেয়েকে খুব মন খারাপ করে বলতে হইতেছে পুরুষ চলে গেলে সে বাইচা যায়, যে সে রাত 1টায় রাস্তায় বাইরিতে পারবে হাঁটতে। কারণ পুরুষ শাসিত সমাজে রাত 1টায় একটা মেয়ে যদি তার মায়ের জন্য ওষুধ কিনতেও বাইরে, তারও বিশ্বাস শুনতে হবে। আর আমাদের যে মাস্কাত ভাইয়ের সাথে কয়েকদিনের কথায় আমরা বলতেছিলাম যে এই যে নারীর প্রতি সহিংসতাটা বা নারীর প্রতি যে জায়গাটা, এই জায়গাটা এত নাজুক কেন বাংলাদেশে? ভাই একটা খুব বড় বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা 3টা ভাগ: ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আরবি মিডিয়াম। 3টা ভাগের কারোর সাথে কারো কোলাবোরেশন নেই, কারোর সাথে কারো কোনো সিঙ্ক নেই। একটা আরবি মিডিয়ামের ছেলে প্রচণ্ড ভালো স্টুডেন্ট হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েও ইকোনমিক্স পায় না। কেন? সে কখনো ইংরেজিতে পড়াশোনা করেনি, এটা রিজন দেখানো হয়। আমাদের যারা শিক্ষাবিদ তারা কখনোই এই 3টা মিডিয়ামকে আধুনিকরণ করার কিচ্ছু করেনি। আপনি আরবি মিডিয়ামের একটা ছেলে ছোটবেলা থেকেই মাদ্রাসায় শিখে আসতেছে নারীর কাজ ঘরে। আপনি 16টা বছর, আমি আমরা বারবার কোনো কথা বলতে গেলে 16 বছর চলে আসে বলে আওয়ামী লীগরা আমাদেরকে ট্রল করে যে 16 বছর আগে বাংলাদেশ কী ছিল। 16 বছরের আগের বাংলাদেশ আর 16 বছরের পরের বাংলাদেশ হচ্ছে, 16 বছর আগে বাংলাদেশে মানসিকভাবে অসুস্থ লোকের সংখ্যা বেশি ছিল না। এই 16 বছরে সামাজিক অবদমন, অর্থনৈতিক অবদমন, প্রতিটা জায়গায় প্রতিটা স্ট্রাকচার অবদমনে বাংলাদেশে এখন যদি আপনি বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করান, 98% মানুষ মানসিকভাবে ভারসাম্যহীন বের হবে, যেটার প্রতিফলন আমরা বিভিন্ন রাস্তাঘাটে দেখতে পাই। খুব সামান্য ইস্যুতে আমরা সহিষ্ণুতা হারা ফেলতেছি, অসহিষ্ণু হয়ে উঠতে, খুব সামান্য ইস্যু। অনেককে আমরা বলতে শুনি যে প্রতিদিন আন্দোলন কিসের? সরকার পক্ষের যারা প্রতিটা সময়ে সরকারের পক্ষের কেউ না কেউ থাকে। সরকার পক্ষের মানুষের কথা হচ্ছে যে এতদিন মানুষ চাইতে পারে না তাই বেরোচ্ছে। সাধারণ মানুষের কথা হচ্ছে এটা ভোগান্তি বাড়তেছে, কিন্তু আসলে আলটিমেটলি কেন হইতেছে? এটা হইতেছে ধরেন আপনার আজকে মনে হইলো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই মেয়েটা স্কার্ট পরে বাইরে হলো কেন, দেশে ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে, আমার নামতে হবে। এটা হচ্ছে আপনি 16 বছর অবদমনে ছিলেন, সেটার বহিঃপ্রকাশ। আমাদেরকে শিক্ষার জায়গাতে জোর দিতে হবে। আমাদের যখন আপনি সামাজিকভাবে একটা ছেলেরে গড়ে তুলবেন যে তোমার জামাটা তুমি ধোয়া, জামা কাপড় ধোয়াটা তোমার বোনের কাজ না বা তোমার মায়ের কাজ না কেবল, তাহলে ধরেন আমরা আশা করতে পারি যে আগামী 1টা প্রজন্ম, 2টা প্রজন্ম পরে এই যে নারী অধিকার নিয়ে যে রাস্তায় নামা, মেয়েদের অধিকার নিয়ে আমার মানে মূল বিষয় নারী অধিকার রাস্তায় নামতে হবে কেন? আপনি আপনার পুরুষ অধিকার নিয়ে রাস্তায় নামছেন কখনো? আপনার যখন পুরুষ হিসেবে আপনার যে অধিকারগুলো ক্ষুণ্ণ হয় সেটা আপনি রাস্তায় নামছেন কখনো? আমরা একটা মেয়ে সিগারেট খাচ্ছিল বলে রোজার আগে দেখলাম যে ইকবাল রোড জুড়ে ঝামেলা হইলো। আমরা এটারে যদি পলিটিসাইজও করতে চাই, তাও তো একটা বড় জায়গায় আমরা পড়ি। পলিটিসাইজ করতে গেলে পুরো জিনিসটা খুব মজার জিনিসটা হচ্ছে টোটাল আন্দোলনটা গড়ে উঠছে যুবলীগ দিয়ে। যুবলীগের গ্রিপ থেকে জামাত নিছে, জামাতরে আবার হেল্প করছে এনসিপি, মোহাম্মদপুরের এনসিপি। আচ্ছা, মোহাম্মদপুরের এনসিপি কারা? মোহাম্মদপুরে 5ই আগস্টের পর এনসিপি খুব মজার একটা কাজ করছে, যেটা আওয়ামী লীগ করে। আমি কেন সামনে একটা জিনিস চলে আসবে যে জামাই বউ জেনারেল স্টোরের পাশাপাশি জামাই বউ সন্তান জেনারেল স্টোর, এনসিপি হবে এই 2টা দলের সন্তান। কেন আমি আপনারা বলি,
আওয়ামী লীগ কীভাবে মুভ করে আরিফ ভাই, একটু লেন্দি হবে, হ্যাঁ, আওয়ামী লীগ কীভাবে মুভ করে ধরেন, আওয়ামী লীগ একটা মূল দল, আওয়ামী লীগের একটা কালচারাল স্ট্রাকচার আছে, একটা ইউনিভার্সিটি টিচারদের স্ট্রাকচার আছে, এর হচ্ছে আওয়ামী লীগের সফট পাওয়ার। সময়ে সময়ে এরা মূল আওয়ামী লীগের থেকে ক্ষমতাসীন হয়ে ওঠে যখন আওয়ামী লীগ ফলস পজিশনে পড়ে। আচ্ছা, এনসিপি কী করতেছে? এনসিপি প্রতিটা অঞ্চলে অ্যালায়েন্স ক্লাব খুলতেছে, মিরপুর অ্যালায়েন্স, মোহাম্মদপুর অ্যালায়েন্স, বাসাবায়ান অ্যালায়েন্স। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি মিরপুরে জন্ম আপনার, আপনি মিরপুর অ্যালায়েন্সে যা কাউরে চিনবেন না, কারণ এটা মিরপুরের না, স্থানীয় না। লোকাল কমিউনিটির সাথে যোগাযোগ বাদ দিয়ে অ্যালায়েন্স মানে কি? আমরা যখন ধরেন দেশের বাইরে যখন সাপোজ ধরেন নিউ ইয়র্ক অ্যালায়েন্সের মূল শর্তে প্রথমেই লেখা আছে নিউ ইয়র্ক অ্যালায়েন্সের মেম্বার হইতে হইলে আপনাকে 2 পুরুষ নিউ ইয়র্কে থাকতে হবে। আমার মোহাম্মদপুর অ্যালায়েন্সে কাউরে আমি চিনি না, একজন ছাড়া। এখন যখন এই লালমাটিয়ার মেয়ের গায়ে নারীদের প্রতি সহিংসতা দেখানো হইল, যখন আমরা ভিডিওতে দেখতে পারলাম কিংবা থানায় যেয়ে দেখতে পারলাম যে যুবলীগ আছে, থানার বাইরে গরম হওয়া শুরু করলো, যুবলীগরে থানা থেকে বের করে নিয়ে ওটার মধ্যে জামাত ঢুকলো, জামাতের কাছে যখন কথা হওয়া শুরু হইতেছে তখন আমরা জানতে পারলাম যে এনসিপি আগে থেকে জানে ঘটনা ঘটবে। কিভাবে জানে? মোহাম্মদপুর অ্যালায়েন্সের সাথে জামাতের কথা হয়েছে, ওরা আগেই জানে। তাইলে নারীর প্রতি সহিংসতা 3টা দলের কী অবস্থান। এবং আপনি দেখবেন কি নারীর প্রতি সহিংসতা মানে একটা মেয়েরে মারা হইতেছে, নর্মালি ধরেন রাস্তায় কেউ করে মারতেছে তখন দর্শক বেশি থাকে, কিন্তু কোনো মেয়েরে মারা হইতেছে বা মেয়ের সাথে মেয়েরে হ্যারাস করা হইতেছে তখন দর্শক কম, সবাই আপনার ওই মূল নাটকের অংশ হয়ে উঠতেছে। এটা দিয়ে মানে আপনাকে এই কারণে সামাজিক জায়গা থেকে আপনার মনে আছে কিনা, আমরা 16 ডিসেম্বর একটা প্রোগ্রাম করছিলাম, মহল্লাকে মহল্লায় ফিরে আনতে হবে। আপনি মহল্লার কালচারটা এস্টাবলিশ করতে, প্রতিটা মহল্লা কালচারটা এস্টাবলিশ করলে আপনার এই জায়গাগুলো আয়ত্তে আসবে। ওকে ভাই, আমার কনসার্নটা হইতেছে যে একটু কালচারাল এলিটদের বিষয়ে কথা বলি। যে ধরেন হাসিনার সময় শিল্প সাহিত্য, কবি সাহিত্যিকরা ছিল অনেকে আমরা দেখছি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 21 পদক নিয়ে নিছে। এখন এসে একটা ডিলেমাটিক পজিশন হয়েছে যে ধরেন কি আসলে মানে হাসিনা সরকার তো প্রচুর পরিমাণে শিল্পীদেরকেও দেখা গেছে এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, তারা আবার প্রত্যক্ষভাবে এই যে জেনোসাইড হয়েছে, যে হত্যাযজ্ঞ চলছে সেইখানে সমর্থন যোগাইছে, তারা অনেক সময় আটক হইতেছে। তাদেরকে গ্রেফতার করা হলে আবার আমরা সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আলাপ দেখি যে শিল্পের উপর আঘাত আসতেছে। এইখানে তো একটা দ্বিমাত্রিক ব্যাপার আছে। একদিকে যেমন এটাও সত্য যে ধরেন কেউ কোনো না কোনো ভাবে হয়তো সফট পাওয়ারে শিল্পীরা সাহায্য সহযোগিতা করছে, আবার এইটাও সত্য যে অনেকেই এই হত্যাকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়ে গেছে। যে আওয়ামী লীগের যে সবসময় একটা কালচারাল ক্যাপিটাল থাকে, যেটার কথা আপনি প্রায়ই বলেন, বা আপনি সবসময় এই ক্ষেত্রে একটা খুব বলিষ্ঠ পজিশন নিতে পারেন। তো এই সাধারণ মানুষ আসলে কিভাবে বুঝবে যে কার পজিশন কোনটা? এটা খুব সহজ একটা ইকুয়েশন আছে। ধরেন আপনি যখন স্কুলে পড়তেছেন, আপনি ধরেন আমি ধানমন্ডি বয়েজ স্কুলে পড়তেছি, আমার এসএসসি পরীক্ষার পর আমি কিন্তু ধানমন্ডি বয়েজ স্টুডেন্ট নাই। আমি যখন ধরেন এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে মমতাজ গ্রেপ্তার হইলে কেন বলা হইতেছে না যে আওয়ামী লীগের এমপি মমতাজ গ্রেপ্তার হয়েছে, কেন ওই ন্যারেটিভটা মার্কেটে আসতেছে যে শিল্পী মমতাজ গ্রেপ্তার হয়েছে। এটা আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্যাপিটাল। সাকিব আল হাসান, আমরা সাকিবের ক্রিকেটার হিসেবে তো সাকিব মরে গেছে, যেই মুহূর্তে সাকিব রাজনীতিতে নামছে সেটা আওয়ামী লীগের জন্য না। সাকিব যদি বিএনপি রাজনীতিও নামতো তাইলেও তখন আলোচনা হবে বিএনপির নেতা সাকিব, আওয়ামী লীগের নেতা সাকিব, ক্রিকেটার সাকিব আলোচনা আসবে না। যেমন ধরেন খুব মজার একটা জিনিস আছে যে অমিতাভ বচ্চনের স্ত্রী, আমি রিলেভেন্ট একটা দিই সোর্স দিই, জয়া বচ্চনকে জিজ্ঞেস করা হয়েছিল রিসেন্ট টাইমে। জয়া বচ্চন সম্ভবত কংগ্রেসের রাজনীতি করতেছেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি হাসতে হাসতে বলতেছিল ক্যামেরার সামনে আমি অভিনেত্রী জয়া বচ্চন, যখন তুমি আমাকে সাংবাদিক হিসেবে রাজনীতি বিষয়ে কোশ্চেন করবা তখন আমি রাজনীতিবিদ জয়া বচ্চন। এই যে তফাৎটা, সাধারণ মানুষ এই তফাৎটা বুঝতে হবে। আপনি মমতাজকে কখনোই গায়িকা হিসেবে ট্রিট করতে পারবেন না, আপনি আসাদুজ্জামান নূরকে কখনোই অভিনেতা হিসেবে ট্রিট করতে পারবেন না, আপনি আলী জাকেরকে ট্রিট করতে পারবেন না, আপনি ইলিয়াস জাকেরকে ট্রিট করতে পারবেন না। আপনি যারা ধরেন আমি 100% আপনাকে বলি, যেমন আমরা যেমন এখন ভাগ করতেছি মানে বলতেছি যারা আওয়ামী লীগের স্টেক হোল্ডার ছিল,
একটা সময় ধরেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে ইরেশ জাকের সহ অনেককে সমস্যায় পড়তে হবে, কারণ ইরেশ জাকেরা সরাসরি আন্দোলনের সময় ছিল রাস্তায়। আওয়ামী লীগের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আপনি দেখবেন আজকে যদি আপনি আরিফ রহমানের উপর কোনো আক্রমণ হয়, তখন আওয়ামী ন্যারেটিভটা থাকবে। আওয়ামী ন্যারেটিভ কখনোই আপনাকে লিখবে না মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষক, আপনাকে ব্লগার হিসেবে পরিচয় দিবে। ধরেন আমাদের উপর যদি কোনো আঘাত আসে বা আমরা যদি কোনো ধরনের দুর্নীতি করতে যাই গ্রেপ্তার হই, তারা কখনোই বলবে না যে কবি শোয়েব মাহমুদ। আওয়ামী লীগ এই জিনিসটা জানে এবং আওয়ামী লীগের এই ন্যারেটিভতে আমাদের গ্রহণ করতে হবে। এখন আওয়ামী লীগের স্টেক হোল্ডার যারা ছিল, যারা এখন গ্রেপ্তার হবে, আপনি তাকে আওয়ামী লীগ বলতে শিখেন। তার প্রতিটা কালচারাল মানুষের একটা রাজনৈতিক স্টেক থাকা উচিত, রাজনৈতিক চিন্তা থাকা উচিত, কিন্তু দলগত রাজনৈতিক চিন্তা থাকা উচিত না। জহির রেহানও তো রাজনীতি করছে না? আমরা কি জহির রেহানকে কখনো কোনো দলের দিতে পারিনি? মুনির চৌধুরী রাজনীতি করে নাই? শামসুর রহমানকে রাজনীতি করে নাই? আল মাহমুদকে রাজনীতি করে নাই? আসাদ চৌধুরী রাজনীতি করে নাই? আপনি কি আসাদ চৌধুরী নিয়ে কখনো বলতে পারছেন উনি বিএনপির আসাদ চৌধুরী, আওয়ামী লীগ আসাদ চৌধুরী? রাজনৈতিক চিন্তা থাকা একটা প্রগতিশীল মানুষের সবচেয়ে বড় জায়গা। রাজনৈতিক চিন্তা এক জায়গায়, আর আপনি যখন দলের ব্যানারে চলে যাবেন। এই কারণে দেখবেন যে আমরা অনেকেই আছি যে আমরা কোনো ব্যানার থাকলে কবিতা পড়তে চাই না, রাজনৈতিক ব্যানার থাকলে। কেন? কারণ আপনি যখন ওই ব্যানারটা সামনে দাঁড়ায় কবিতা পড়বেন, তখন আপনি ওই দলটাকে রিপ্রেজেন্ট করতেছেন, আপনার পিছনে ব্যানারটাকে রিপ্রেজেন্ট করতেছেন। আপনার এই জায়গাতে সচেতন থাকতে হবে। এখানে আবার আরেকটা সমস্যা দেখা যায় যে ধরেন আমাদের এখানে তো অ্যাক্টিভিজমেরও একটা প্রজন্ম পার হয়ে গেল। ধরেন খুব সাম্প্রতিক সময় আমরা একটা দেখলাম না যে আনু স্যার একটা টক শোতে গেলেন এবং নিজু মজুমদারের সাথে বসে যেতে হইলো ওনারে, এবং ওনাকে তো আমরা খুব প্রাগ্রসর মানুষ হিসেবে জানি। তারপরও যে এরকম একটা পজিশন তৈরি হইলো। আবার ধরেন এই যে সোশ্যাল মিডিয়া জুড়া, মানে সোশ্যাল মিডিয়াতে এমন একটা বিষয়, এটা কখনো বন্ধ হয় না। তো সোশ্যাল মিডিয়া জুড়া যে এই আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্টদের যে হঠাৎ করে নিরপেক্ষ হয়ে যাওয়া এবং হয়ে এটা কি বলবো যে ইয়েস নো বা বাইনারি পজিশন নিয়ে সবকিছুকে ক্রিটিক্যালি দেখার একটা প্রবণতা, আপনি এটা নিয়ে খুব কথাও বলেন সোচ্চারভাবে। তো এই যে ধরেন আজকের একটা প্রোগ্রেসিভ পোলাপান যে ধরেন বহুবিধ রাজনীতি দেখে বিভিন্নভাবে প্যারা খাইতেছে, সে তো ধরেন আনু মোহাম্মদ স্যার একটা ভালো লোক হিসেবে জানে, কিন্তু একটা এই যে জেনারেশন গ্যাপের কারণেই কিনা আমি জানি না এই যে একটা পজিশনের মধ্যে সে পড়ে যেতেছে, তারপরে আরেকটা ব্যাকলেশের মধ্যে পড়ে যেতেছে। সেইখানে আবার ধরেন এখন এক ধরনের এই যেহেতু সব ধরনের মানুষকে নিয়ে অভ্যুত্থানে পরে আমরা একটা নতুন সমাজ নির্মাণ করতে চেয়েছিলাম, সেখানে আমরা দেখছি অনেক নতুন অ্যাক্টিভিস্টরা যুক্ত হয়েছে। সো এই যে ট্যাগিং কালচারটা এবং সেইখানে আওয়ামী লীগের বরাবরের মতো কালচারাল স্টেক, একইভাবে পরামর্শ চাইবো যে এখানে আমরা পজিশন কিভাবে নেব। আরে ভাই, আমি 16 ব্রিগেডের কথা বললাম না, আপনার মানে খেয়াল রাখা উচিত যে 5ই আগস্ট বিকেল 5টার পরে 6th ব্রিগেড চলে আসছে মার্কেটে। আমরা কিন্তু মার্কেটে খুব মানে আমরা যারা অ্যাটলিস্ট রাস্তায় হাঁটি, আমরা কিন্তু চিনি যে এই ছেলেটা কি, এই ছেলেটা কি না। ধরেন আনু মোহাম্মদ স্যার, কিংবা ধরেন ঢাকা ইউনিভার্সিটির ম্যাডাম লুৎফা ম্যাডাম, গীতিয়ারা নাসরিন, হ্যাঁ, ওনারা যেই রোলটা প্লে করছে, আপনি দেখবেন যে আমরা আনু মোহাম্মদ স্যারের ইয়েটা আসার পর আমি নিজেই স্ট্যাটাস দিচ্ছি যে আনু মোহাম্মদ স্যার কোনো প্রোগ্রামে থাকলে আমি যাব না। এটা কেন বলা? এটা দুঃখবোধ থেকে বলা যে আমরা কখনোই চাই না আনু মোহাম্মদ স্যার একটা 4th ক্লাস নিঝুম মজুমদারের সাথে, যে ছেলেরা যখন রাস্তায় মারা যাচ্ছে, যে ধূপধাপি স্ট্যাটাস দিচ্ছে, তার সাথে সেই অ্যাক্টিভিস্টের সাথে আনু মোহাম্মদ স্যার বসবে। পরে আমরা জানতে পারলাম যে আনু মোহাম্মদ স্যারের জানানোই হয়নি যে তার যে মানে তার সাথে যে আলোচনায় থাকবে তার নামই জানানো হয় আনু মোহাম্মদ স্যারকে। এইটা ধরেন ওই যে ভদ্রমহিলা, তার একটা আওয়ামী রাজনীতি, উপস্থাপিকা এবং প্রোগ্রাম প্রডিউসার একটা রাজনীতি, আওয়ামী রাজনীতি। আওয়ামী লীগ সবসময় একটা মজার জিনিস কি, আওয়ামী লীগ আমি একটা নোট দিই, এই ঘটনাটার পরে মৈত্রী যাত্রার প্রোগ্রাম হলো না, খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। এই যে এই মহিলা শারমিন, উনি তো হচ্ছে পুরাই হচ্ছে একটা আওয়ামী লীগ, এবং ওনার প্রত্যেকটা শোতে যে অ্যাক্টিভিস্টদেরকে উনি নিরপেক্ষ হিসেবে রাখেন, যেমন ধরেন আমাদের জেবিতিক ভাই, জেবিতিক ভাই তো চেহারা নেন যে একটা খুব নিরপেক্ষ মানুষ, কিন্তু উনি তার মনের ভেতরে একটা আওয়ামী লীগ। তো মজার বিষয়টা হচ্ছে উনি মৈত্রী যাত্রা নিয়ে একটা প্রোগ্রাম করবেন, উনি হচ্ছে প্রভাকে নক করছেন, আরো অনেক বাকি ভাইরাও নক করছিলেন যে এই প্রোগ্রামে থাকার জন্য।
পোলাপান বুঝে গেছে, বুঝে গিয়ে ওরা বলছে যে আপনি ওই লোক না যে আনুসাররে মিথ্যা কথা বলে নিয়ে গেছিলেন, খবরদার যদি আর কখনো ইয়ে করছেন। এই ভদ্র মহিলা তারপরে নাদিয়া এবং জেবেতিক ভাইকে নিয়ে ওই শোতে আইসা তারপরে বলতেছে যে কি যে মানে এই যে সমানে সমানে খেলা, এবং এই যে বাইরে থেকে মানে এই যে আমেরিকা থেকে শো করতেছে, ইংল্যান্ড থেকে শো করতেছে, এই এই যে আমরা আবার ওই ট্র্যাপের মধ্যে পড়ে যেতেছি যে আওয়ামী লীগ যে খেলাটা সবসময় খেলতে চায় যে আপনাকে সুন্দর একটা স্টুডিও বানায় নিয়ে আসা খাদের মধ্যে ফেলে দেবে। সো সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে ধরেন আপনি কিভাবে বুঝবেন যে এই মানুষটা ভালো বা এই মানুষটা খারাপ। আমাদের আগে একটা লিটমাস পেপার ছিল না 71, হ্যাঁ, আমাদের ওই 71 লিটমাস পেপারের সাথে আমি যুক্ত হচ্ছে নতুন একটা লিটমাস 24। এই দুইটা লিটমাস পেপারের সামনে রাখলে আমার মনে হয় না মানুষ চিন্তা সমস্যা হবে। কারণ যে মানুষটা 71 ধারণ করে 24 ধারণ করে সে ধর্মভীর হইতে পারে, সে ধর্মান্ধ হবে না। সে মানুষটা নারীর বিপদে পাশে দাঁড়াইতে না পারলেও সে নারীর বেশ্যা বলবে না। আপনি এইরকম খুব সিম্পল কিছু ব্যাপার দিয়ে আপনি ইজিলি বুঝতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশে উই নিড টাইম। কিসের টাইম? আমাদের ধীত স্থিত হইতে হবে। আমরা খুব বেশি রিয়াকশনারি হয়ে গেছি। আমরা 5টা সেকেন্ড দেরি করি না কোনো কিছুতে রিয়াকশন জানাইতে। এটা আসলে আমাদের সমস্যা না, যে সময় আমরা পার করে আসছি খুব বাজে সময় পার করে আসছি। ধরেন আমাদের মানসিক ট্রমার জায়গাতে আমরা যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে খারাপ অবস্থা, কারণ আফগানিস্তানের মানুষ জানতো যে আমি এর সাথে যুদ্ধ করতেছি। কিন্তু 16টা বছর আমাদেরকে আওয়ামী লীগ, গুপ্ত আওয়ামী লীগ, ইভেন জামাত সবার সাথে যুদ্ধ করতেছে। কারণ আমরা যারা আছি আমাদেরকে আওয়ামী লীগও গালি দেয়, জামাতও গালি দেয়, হেফাজত পারলে জবাই করে, কিংবা বিএনপি তো ক্লাব, বিএনপি তো আসলে কোনো বক্তব্য নেই আলটিমেটলি। আমি বিএনপিকে কেন ক্লাব বলতেছি, এতগুলো ইস্যু হইল দেশে, কালচারাল ইস্যু। আপনি পক্ষে বা বিপক্ষে বিএনপির কোনো অংশগ্রহণ দেখছেন? মানে আমার কথা হচ্ছে যে মানে তার তো ভোটার অন্তত, হ্যাঁ না, আমার কথা হচ্ছে যে হেফাজতে তো একটা স্ট্যান্ড ছিল বিপক্ষে, নারীদের বিপক্ষে, কালচারের বিপক্ষে। হ্যাঁ, যেটারে ক্যাশ করতেছে আওয়ামী লীগ, যে দেখো এরা খারাপ, অভ্যুত্থানের পর এরা মাথাচাড়া দিয়ে উঠছে, এরা কালচার চায় না, এরা নারী অধিকার চায় না। তাই এই জায়গায় সবচেয়ে বড় সাপোর্টটা জনগণ পাইতো কোত্থেকে? বিএনপির বক্তব্যে। কারণ বড় দল হিসেবে তো বিএনপি ফিল্ডে এক্সিস্ট করতেছে। তাহলে বিএনপির এই যে কোনো পক্ষ না নিয়ে চুপচাপ পপকর্ন নিয়ে দেখা, আপনার কি মনে হয় এটার এফেক্ট পড়ে নেই? পড়ছে তো ভাই। সাম্য, ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ছোট ভাই সাম্য মারা গেল, খুন হইল, নৃশংসভাবে খুন হইল। আপনি কি সাম্য হত্যার প্রতিবাদ ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদল বড় দল হিসেবে যা করা উচিত তারা করতে পারছে? পারেনি। তারা কি সাম্যকে, ছাত্র দলের নেতা সাম্যের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য প্রতিষ্ঠা করতে পারছে? পারেনি। তারা কি যখন সাম্যের জানাজা হয়, তারা কি ক্যাম্পাসের ছাত্ররা, আমি নিজে দেখছি ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্ররা ডিপার্টমেন্টের স্যারকে বলতেছিল, স্যার আমাদের ভাই মারা গেছে, ক্লাসটা বন্ধ করেন। স্যাররা কি বন্ধ করছে? করেনি। কারণ কি? ছাত্রদল এখনো ক্লাব থেকে বেরিতে পারে নাই ভাই। মানে এনসিপি, টিএসসি, শাহবাগ থেকে বেরিতে পারে নাই, আর ছাত্রদল মানে বিএনপি ক্লাবের থেকে বেরিতে পারে নাই। এখন আপনি এদেরকে নিয়ে সামনে আরো ভয়াবহ সময় অপেক্ষা করতেছে। কারণ আওয়ামী লীগ যখন তার কালচারাল ন্যারেটিভ নিয়ে পুরো দমে ফিল্ডে নামবে, এই আমাদেরই সেই জায়গায় নামতে হবে আওয়ামী লীগের ইতরপনার এগেনস্টে। তখন দেখবেন আওয়ামী লীগের ইতরপনার এগেনস্টে আমরা দাঁড়াইছি না, আমাদেরকে ব্যাকস্টেপ করতেছে জামাত, আমাদেরকে ব্যাকস্টেপ করতেছে হেফাজত, আমাদেরকে ব্যাকস্টেপ করবে বিএনপি। কারণ বিএনপি তো রাজনৈতিক চেতনাই নাই। মানে শুনতে খারাপ লাগে, আপনি বিএনপি কোন একটা নেতাকে জিজ্ঞেস করেন না যে আপনার পলিটিক্যাল এজেন্ডা কি, আপনার পলিটিক্যাল ন্যারেটিভ কি। আওয়ামী লীগের ভোগাইগুলো সব কইতে পারতো, আসলটা না জানলেও 71 নিয়ে একটা বড় ধরনের গল্প কইতে পারতো। বিএনপির গুলো তো ওই গল্পটাও নাই, আওয়ামী লীগের গল্পটাই বলা শুরু করতে। হ্যাঁ, অথচ মুক্তিযুদ্ধে আমরা যদি মানে মুক্তিযুদ্ধ হিসাব করি, বিএনপি তো মুক্তিযোদ্ধা বেশি। বিএনপি এই 53 বছরে বিএনপির মুক্তিযুদ্ধ থেকে এস্টাবলিশ করতে পারে নাই। এই কারণে আওয়ামী লীগ এককভাবে মুক্তিযুদ্ধটা নিজে নিয়ে নিছে। এই কালচারাল ওয়ারে আপনি সেম দেখবেন, কারণ কি বিএনপি পপকর্ন খাবে। অথচ বিএনপির এই জায়গায় আগায় আসা উচিত ছিল। মেয়েদেরকে নিয়ে যে আজে বাজে কমেন্টগুলো আসতেছে, অ্যাটলিস্ট শামা ওবায়েদ কিংবা বিএনপির নেতৃস্থানীয় কোনো না কোনো নারীর আগায় আসা উচিত কথা বলার জন্য। এখন যদি ওনারা চুপ থাকেন, ফিল্ড অটোমেটিক ওদের হাতে চলে যাবে। এবং আপনি শিওর থাকেন যে আমরা যদি মজা করে বলতেছিলাম যে আর কতদিন অপেক্ষা করতে হবে যে আওয়ামী লীগের স্ত্রী আওয়ামী লীগের ঘরে ফেরত আসবে, তো কথা হচ্ছিল নির্বাচনের পরপরই ফেরত আসবে। কারণ বাংলাদেশে খুব মজার একটা জিনিস আছে যে
ওই বন্ধুর বন্ধু আমার বন্ধু, বন্ধুর শত্রু আমার শত্রু, আবার ওই শত্রুর শত্রু আমার বন্ধু। এটা আপনার ওই 96 তো আমরা দেখছি জামাত আওয়ামী লীগ একসাথে মিছিল করছে, আবার 2000 পরবর্তী সময় আমরা লগি বৈঠাম ইয়াও দেখছি। মানে এসবগুলো জিনিসগুলো ঘটে একমাত্র মধ্যপন্থার দল বিএনপি চুপ থাকে বলে। আমরা যদি সোজা চোখে, খালি চোখে আওয়ামী লীগের প্রগতিশীলতার একটা জায়গা ধরি, সাপোজ জামাতের প্রতিক্রিয়াশীল ধরি, মধ্যপন্থার দলকে বিএনপি কিন্তু দুইটা জায়গা আটকাতে পারে, বিএনপি করে নাই কখনো। এতে আবার অনেকে মাইন্ড করতে পারে যে আমি বিএনপির আওয়ামী লীগের প্রগতিশীল বলছি। আওয়ামী লীগের প্রগতিশীল বলছি একটাই কারণে যে প্রগতিশীলতার একটা প্রতিক্রিয়াশীলতা আছে, সেইটা একমাত্র সারা পৃথিবীতে আওয়ামী লীগের দেখা যায়। যে পৃথিবীর প্রগতিশীলদের কাজ হচ্ছে সহিষ্ণুতা ধারণ করা, আওয়ামী লীগের কোনো প্রগতিশীল লোকরা দেখবে না আর সহিষ্ণু, হ্যাঁ ওই থ্রুতে আর কি। আমাদের সামনে খুব বাজে সময় অপেক্ষা করছে নির্বাচনের পরে, কারণ আমাদের যে বড় দলটা বিএনপি, এরা আসলে এখনও মূলত রাজনৈতিক চরিত্র অর্জন করতে পারেনি, এবং যদি রাজনৈতিক চরিত্র তারা অর্জন করতে পারতো তাহলে এই শুক্রবারের প্রোগ্রামের পরে ফেসবুকে যে বাজে ধরনের অবস্থান ক্রিয়েট হয়েছিল, কিংবা ধরুন আজকে সাম্য হত্যা, আমি দুইটার একসাথেই করি, দুইটা একটাতেও বিএনপি 33 পায়াও পাশ করেনি, যেটা বিএনপির পরবর্তী রাজনীতির জন্য ভয়াবহ আকার ধারণ করতে পারে। এখন এটা এরকম হয়ে গেছে যে জামাতের একটা ছেলের নিয়ে আপনি বাজে কথা বলে শাহবাগ থানা ঘেরাও হয়ে যায়, পুরো ঢাকা শহর অচল হয়ে যেতেছে, সেইখানে সাম্য খুন হয়েছে। এটার কোনো রিয়াকশন আমরা ছাত্র দলের কারোর কাছে দেখিনি। ইভেন আমরা ছাত্র দলের কোনো সিনিয়র নেতা, আপনি সাম্য ছাত্র দলের নেতা এটা বাদ দেন না, সর্দার আমিরুলের ছোট ভাই সাম্য মারা গেছে, এইটা নিয়েও তো আপনি পোস্ট দিতে পারতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এইটাও করতে পারে না এই বিএনপি। মানে বিএনপির রাজনীতি ধীরে ধীরে জিরোর দিকে যাচ্ছে। শোয়েব ভাই, অভ্যুত্থানের পরে তো একটা বইমেলা দেখলাম, আমরা আসলে যা আলাপ করলাম একটা র্যাপ আপ করে নিয়ে আসি। 2-3টা প্রশ্ন একসাথে আপনার কাছে ছুড়ে দিই। একটা তো হচ্ছে আমরা হাসিনার সময়ের সাহিত্য, সেই সময়ের কালচারাল এলিটদেরকে নিয়ে আলাপ করলাম। এখনকার সময় তো আবার এক ধরনের কালচারাল এলিট উৎপাদন হওয়া শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে একটা বইমেলা গেছে, কিছু ভালো ঘটনা ঘটছে, অনেকগুলো খারাপ ঘটনা ঘটছে, পরবর্তীতে কিছু সাহিত্যিকদেরও উত্থান ঘটছে, আবার নতুন ধরনের বন্দোবস্তের আলাপ হইতেছে। সবকিছু মিলে সাহিত্যের গতিপথ কোন দিকে যাচ্ছে? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটার সামনে প্রায় সময় পড়তে হয় আমাদেরকে। সেটা হচ্ছে যে আফটার 5th অগস্ট কবিতা নাই, আসলেই নাই। কেন নাই? আপনি 70-এর দশকে মুক্তিযুদ্ধের পরবর্তী যে কবিতাগুলো দেখবেন, আপনি বিভিন্ন কবিদের কবিতা পড়লে আপনি টের পাবেন যে ওই সময় এক ধরনের কবিতা স্থিত অবস্থা ছিল। 30 লক্ষ মানুষ শহীদ, প্রচুর নির্যাতিত মানুষ, নতুন একটা দেশ, নতুন একটা মানচিত্র। যে কোনো অভ্যুত্থান বা যে কোনো আন্দোলনের পরবর্তী আমার মনে হয় যে 2-3 বছর কবিতার জায়গাটা স্থবির হয়ে থাকে, কারণ চিন্তার জায়গাটা তখন স্থবির। কারণ আপনি যখন বারবার রক্ত দেখে আসতেছেন, ওই রক্তের উপর দাঁড়ায় আসলে আমি পারি না। যেমন গত অগাস্টের পর থেকে আমার এখন পর্যন্ত একটা কবিতা লেখা হয়েছে মাত্র, আর কোনো কবিতা লিখতে পারি না, আমি বসতে পারিনি। এবার আসি ধরেন বইমেলার জায়গাতে আগের বইমেলা আর এবারের বইমেলা যদি আমরা হিসাব করি, টোটাল ফেইলিয়ারটা হচ্ছে বইমেলা অ্যাডমিনিস্ট্রেশনের। এইটার সাথে আপনি অভ্যুত্থান পূর্ববর্তী বা অভ্যুত্থান পরবর্তী বইমেলা হিসাব করে লাভ নেই। আমাদের দেশে একটা খুব বাজে জিনিস আছে, সেটা হচ্ছে যে শিক্ষক, একজন শিক্ষক খুব ভালো শিক্ষক হইতে পারে, উনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কেমন সেইটা আমরা যাচাই বাছাই না করে তাকে অ্যাডমিনের একটা পোস্টে বসাই দিই। মোহাম্মদ আজম শিক্ষক হিসেবে দুর্দান্ত, আমার কোনো ডাউট নেই, উনি গবেষক হিসেবে ভালো, কোনো ডাউট নেই, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় উনি ফেইল্ড মানে উনি একটা রিক্সাওয়ালার যে অ্যাডমিনিস্ট্রেশন সেন্স, তার থেকে ওনার সেন্স খারাপ। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, উনি স্বীকার করে না। বাংলা একাডেমিকে আমরা একটা প্রতিষ্ঠান হিসেবে দেখি। বাংলা একাডেমিতে কি অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো পরিবর্তন আসে নাই, শুধু একটা চেয়ারের পরিবর্তন হয়েছে না। আচ্ছা, ওই যে চেয়ারটা যিনি বসছেন, উনি কি ওনার অধীনস্থ যারা তাদেরকে বলতে পারছেন? কিছু বলতে পারেন নাই। একটা বাংলা একাডেমির চেয়ারম্যান হিসেবে ওনার প্রধান এবং প্রথম দায়িত্ব এবং মানে প্রথম অ্যাসাইনমেন্ট ছিল বইমেলা। উনি অ্যাসাইনমেন্টে ফেল্ড করার পরে কি তারা সরাই দেওয়া হয়নি। অথচ কথা ছিল অগাস্টের পরবর্তী বাংলাদেশে
যে যেই জায়গায় চরম মাত্রায় ফেল করবে তাকে কিছুটা সময় দেওয়া হবে যাতে সে উঠে দাঁড়াইতে পারে। আজম কি দাঁড়াইতে পারেনি, তাইলে আজমকে কেন সরানো হইতেছে না? এটা তো নয়া বন্দোবস্ত হইতে পারে না। কাজেই বাংলা একাডেমি কেন্দ্রিক নয়া বন্দোবস্তের আলাপ শুনলে সেটা স্কিপ করবেন, কারণ এটা কোনো আলাপই না। এটা সেই আওয়ামী আমলের আলাপটাই ঘুরে ফিরে এখন আসতেছে আবার। হ্যাঁ, আমরা যদি বইমেলার বই বিক্রির জায়গাতে যাই, ধরেন একটা বড় পোর্শন, সত্যি কথা, একটা বড় পোর্শন কালচারাল জায়গায় একটা বড় পোর্শন পাঠকের একটা বড় পোর্শন ভয়ে ছিল যে বাংলা একাডেমি বইমেলায় কিছু না কিছু অঘটন ঘটতে পারে। এবার এই ভয়টা দূর করার দায়িত্ব ছিল অ্যাডমিনের। বাংলা একাডেমি এই ভয়, পাঠকের যে ভয়টা, এই ভয় দূর করার জন্য কোনো ধরনের প্রচারণায় যায়নি। আপনার বাসায় যেতে আমি ভয় পেতেছি, আপনার তো দায়িত্ব যে আপনার বাসাটা সেফ, এটা বলা, আপনি পারেন নাই। আমরা বারবার বলছি যে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা এইবার একদম ছিল না। বইমেলার ভিতরে মুক্তমঞ্চ অবাধে গাঁজা খাওয়া চলতেছে। বইমেলা আপনার বন্ধ হয়ে যাচ্ছে 8টা-9টায়, স্টলগুলো পুরো নিরাপত্তাহীন। যখন স্টল মালিকরা বেরোয় আসছে তারা দেখতেছে যে মুক্তমঞ্চের ভিতর গাঁজা ব্যবসায়ীরা বসে আছে। সে কিভাবে তার আমি এরকম প্রকাশক দেখছে যে উনি পুরা বইমেলায় বাসায় যেতে পারেন, রাতের বেলায় স্টলে থাকতো নিরাপত্তা দেওয়ার জন্য। এটার আপনি ওই অভ্যুত্থান পূর্ববর্তীতে যায় না। এটা দেখবেন যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এমন একটা লোককে বসাইছেন যেই লোকটা অ্যাডমিনিস্ট্রেশন সরেও বুঝে না। এটা আপনি অ্যাডমিশন ফেলার হিসেবে দেখতে পারেন। আর তারপরে বিষয়টা হচ্ছে যে নতুন সাহিত্যিকদের উদ্ভব। এইটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমরা তো গত 16 বছরে বইমেলায়, আমি নিজুম মজুমদারের একটা পোস্টের কথাই বলি, 2022 সালের সম্ভবত এটা 18 ফেব্রুয়ারি উনি একটা সেলফি তুলছিলেন, খুব জঘন্য অ্যাঙ্গেল থেকে তোলা সেলফি। সেটা হচ্ছে উনি নজরুলের মাজার ক্রস করার সময় উনি সেলফিটা এভাবে ধরেন স্টিক এইদিকে, আমি কম পুরো ফোকাস হচ্ছে আমার পিছনে 2টা পাঞ্জাবি পরা ছেলে আসতেছে। উনি পোজ দিছিলেন আমি ভয় পাইতেছি, আমাকে কোপাইতে আসতেছে। এই যে আপনি পাঞ্জাবি টুপি দেখলে ওদেরকে জঙ্গি হিসেবে ট্রিট করে আসছেন, ওরা তো অবদমনের শিকার হয়েছে। এইবার যে ওরা যে বইমেলায় আসছে, এইবারও তো ওরা বাজেভাবে ট্রিট হয়েছে। কারণ বইমেলায় তো সবসময় আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন ইনক্লুসিভ, বইমেলা তো ইনক্লুসিভ না। বইমেলায় তো আমি হাফ প্যান্ট পরে গেছি বলে আপনি আমার বইমেলায় ঢুকতে দিবেন না, কেউ লুঙ্গি পরে গেছে যে আপনি বইমেলায় ঢুকতে, পোশাক দিয়ে তো আপনি নির্বাচন করতে পারেন না পাঠক, ঠিক না? কিন্তু আওয়ামী আমলে তো এটা হয়েছে। আওয়ামী আমলে তো আমরা এটাও দেখছি যে আওয়ামী লীগের সবচেয়ে বড় স্টেক হোল্ডার মাসরুর আরেফিন, হ্যাঁ, ওনার অর্থায়নে, সিটি ব্যাংকের অর্থায়নে যখন বাংলা একাডেমিতে সাহিত্য প্রোগ্রাম হইল, 3 দিনের বইমেলা হইল, ইন্টারন্যাশনাল বইমেলা নাম দিয়ে, ট্রিবিউন, বাংলা ট্রিবিউনের ইয়েতে, ওইখানে তো লুঙ্গি পরে কেউ যেতে পারেনি। হুজাইফা তুহিন খান এরা তো লুঙ্গি পরে ঢোকার চেষ্টা করছিল, পারেনি। ওই জায়গাটা হচ্ছে সাহিত্যের এলিটিজম। যেমন আমি একটা এলিট ক্লাবে যাইতে নিলে আমি গোল গলার টি শার্ট পরে ঢুকতে পারবো না। ড্রেস কোডটা কই থাকে? বইমেলায় তো ড্রেস কোড থাকবে না। আপনি বইমেলায় ড্রেস কোড দিয়ে কাউরে ডিফাইন করতে যায়েন না, এটা বোকামি হবে। ওই জায়গা থেকে ধরেন এইবারও আওয়ামী লীগের তথাকথিত প্রগতিশীল ওরা এইবারও তো পোস্ট করছে না। এইবারে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, প্রোগ্রামের আয়োজক, হোস্ট, বাংলা একাডেমি, 2টা সংস্থাই টোটালি ব্যর্থ। জনগণের এখানে ব্যর্থতা নেই। এইবার বই বিক্রি কম হয়েছে। আমার মনে হয় যে আগামীবার বই বিক্রি প্রচুর বাড়বে যদি অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সনরা বসান। সেইটা যা সচিবালয় থেকে নিয়ে আসতে হবে তা না। আমাদের মধ্য থেকে বহু ছেলে পেলে অ্যাডমিনিস্ট্রেশন ভালো বুঝে। বাংলা একাডেমির চেয়ারম্যান পোস্টের জন্য বাংলা শিক্ষক হইতে হবে এমন কোনো কথা নেই। এটা শিক্ষকতার জায়গা না। আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে হবে, আপনার টপ টু বটম আপনাকে কাজ করতে দিতে হবে। আপনি যদি বাংলা একাডেমিকে পরিবর্তন করতে চান, আমার মনে হয় বাংলা একাডেমিকে টোটালি পরিবর্তন করতে হবে উপর থেকে নিচে, এবং ওইখানে কোনো শিক্ষক ঢুকতে পারবে না। বাংলা একাডেমির কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে কোনো শিক্ষক ঢুকতে পারবে না, কারণ শিক্ষকরা কখনো অ্যাডমিনিস্ট্রেশন বুঝে নেই, এটা বাস্তব। ঠিক আছে ভাই, আসলে আপনার সাথে আলাপ করতে বসলে তো আলাপ শেষ হয় না, কিন্তু আমাদেরকে তো একটা নক্তা টানতে হয়। নিশ্চয়ই আমরা এই আলাপটা সামনে আবার চালাবো। আজকে শেষ করার আগে আপনার কাছ থেকে একটা কবিতা শুনবো। তো এটা ঠিক যে অনেক দিন পরে
কথা বলার সুযোগ পাওয়া গেছে আর কি। বিভিন্ন জায়গায় ধরেন কথা বলতে গেলে তো ওই কাটাকাটির ব্যাপার থাকে, আমি জানি না আপনি কতটুকু কাটবেন কতটুকু রাখবেন। এই কবিতাটা ছিল হচ্ছে আপনার 2015 বইমেলায় তখন আমি আর রাকিব ভাই সম্ভবত, হ্যাঁ 16 বইমেলায় আমি আর রাকিব ভাই সম্ভবত তখন কোনো একটা কারণে, ও আমি আর রাকিব ভাই টিএসসিতে বসা, তখন আপনার আওয়ামী লীগের লোকজনরা কবিদের নিয়ে, মানে কবিদের আসলে এত অভাব অনটন, মানে ওইগুলো নিয়ে আলাপ আলোচনা হইতেছে, কবিদেরকে কয় টাকায় কিনা যায় এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, হাসি ঠাট্টা চলতেছিল। তো তখন রাকিব ভাই সামনে রেখে তখন আমি কবিতাটা লিখছিলাম, কবিতাটা পড়ি আর কি। হ্যাঁ, 60 পয়সা নিউজ প্রিন্টে কাগজে লেখা কবির প্রতিবাদে রাষ্ট্র দাঁড়িয়ে যায়। কবির দাঁড়ানো হয় না সমাজে। কবি ভুলে গেছে কবে খেয়েছে ভাত পরিবারে, কবি কবে হেসেছে প্রাণ খুলে। বাবা মাথা হেঁট বাজারে যায়, মা সেলাই করে কবি পুত্রের জন্মের কষ্ট। কবি ভুলে যায় বোন কবে প্রকাশ্যে দিয়েছিল শেষ পরিচয়। প্রেমিকা বলে গেছে যাবার সময়, উঠতে পারলে 60 পয়সার কাগজ থেকে দেখা করে যেও, বিয়ে খেয়ে যেও পরবর্তী স্বয়ম্বর সভার। কবি বসে থাকে রোদ জর্জর চোখে, মশাল জ্বলা বুকে, চায়ের দোকানে খিস্তি খেউরে অথবা তীব্র আর্তনাদে। শহর গড়ায় সভ্যতায়, রাষ্ট্র দ্বারায় বিনির্মাণের উন্নয়নে। কবি দাঁড়াতে পারে না, কবি হাঁটতে পারে না, বুকে ব্যথা খুব। কবির আঙুলে দাঁড়ানো পতাকা উপহাস করে, কবি বাড়ি ফেরে না। ঘর হারানো লোকে মুখে শোনে কালো কৌতুক। রাস্তার মাঝে দেখা হয় কিছু ফেরিওয়ালা কায়কাউসের ছেলে অথবা বিব্রত ময়ূরের। দেখা হয় বেনিয়া বেশ্যাদের উর্বর স্তনবাহী অনুর্বর জনি নির্ভর মেয়েদের সাথে। দেখা হয় ধর্ষক কবিতার পুরস্কার নেয়া 21শে স্মরণ সভায়। দেখা হয় কুকুরের পা তুলে পেচ্ছাপ করা নষ্ট আয়োজিত কবিতা উৎসবে। এত কিছু দেখতে দেখতে দেখা হয় না কবি পিতার মলিন মুখ, মাতার বিষণ্ণ চোখ, বোনের ভেজা আঁচল, প্রেমিকার ন্যায্য অবহেলা। কবি বাড়ি ফেরে না, কবি মিছিলে যায়, মিছিলে ঘুমায়, বাবা জেগে থাকে। কবি পিতারা মারা যায় সন্তানের প্রথম কবিতায়, কবি মায়েদের আত্মহত্যার কারণ প্রথম লেখা স্বরেও। তবুও কি থামে কবিতা? থেমেছে কখনো? জনতার আগুন কলমে নিয়ে অধিকারের দাবিতে লেখা ফেস্টুন, প্রেমিকার অন্যায় আদায়কৃত নামাজের কারণে প্রাপ্ত সে। সামাজিক সাপ্তাহিক বাজারের ছোট ফর্দে তার কোথাও কোনো স্থান নেই। তবুও কি থেমেছে কখনো মহানায়ক? কবি পিতারা কবি জন্মের অভিশাপে বন্ধ করেছেন যৌনক্রিয়া, কবি মাতারা রুদ্ধ করে গেছেন পথ জরায়ুর। তবুও কি কিছু এসে গেছে কবিতার? আর তাই জনশ্রুতি আছে একজন কবির, একজন মহানায়কের লাশ ঈশ্বর অগ্রাহ্য করেছেন সহস্র বছর আগে। জনশ্রুতি আছে পচে গলে যাওয়া কবির মৃতদেহ হয় দুর্দান্ত জৈব সার।